3-4 দিন বাড়িতে ছিলাম না, পুরীতে বেড়াতে গেছিলাম। তো ফিরেছি আজকে সকালবেলা, ফিরেছি 9:30 নাগাদ ফিরেছি। তো না, এইবার অন্যবার যেমন সব ভিডিওগুলো দেখতে পাই, এইবার এত শর্ট টাইমে গেছিলাম, ভিডিওগুলো দেখতে পারিনি। তো বাড়িতে এসে দেখলাম দালালের একটা ভিডিও দেখলাম, বিশেষ করে যে ভিডিওটা লোকনাথ বাবাকে নিয়ে, ভগবানকে নিয়ে যেমন মিথ্যে কথা, মিথ্যেও না সত্যিও না, মানে ওই যে একটু ড্যাশ রেখে যাওয়া, একটু মানে ঠিক কোথায় ওর নিজের বুদ্ধি কাটিয়েছে সেটা তোমাদের বলবো। ও মিথ্যে বলেনি, আবার ও সত্যির ধার দিয়েও যায়নি। যেটা মন্দিরা ওকে বলতে বলেছে সেটা কিন্তু বলেনি। তো যেটা বলছিলাম, বাড়িতে এসে ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওটা দেখলাম, মন্দিরা শিবের মাথায় হাত দিয়ে ভিডিওটা দেখলাম। তো সেই ভিডিওটা নিয়ে আপডেট দিয়ে আজকে অনেক পুরনো কিছু ভিডিও নিয়ে আজকে তোমাদের আপডেট দেবো, আপডেট দিই। আজকে ওই ভিডিওটা নিয়ে আপডেট দেওয়ার খুব দরকার আছে, যে দালাল কোথায় ঠিক মিথ্যে কথাটা বলে গেছে, মানে দর্শকদের বোকা বানিয়েছে এবং ও সত্যি ধার দিয়ে যায়নি। আবার লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে যেটা বলেছে সেটাও মিথ্যে নয়। কতটা চালাকি করেছে সেটা তোমাদের কাছে আজকে প্রমাণ করব। আর ওর যে এই ভয়েস, এই যে রিভিল করা, সেটা কতটা এফেক্ট হয়েছে সেই কথাটা তোমাদের আজকে বলার সময় এসছে। বলবো আজকে কয়েকটা কথা বলবো, যে অনেক কিছু আমরা জানতাম না, সেগুলো তুই বলেছিস। আজকে তুই বলছিস যে ওই ভয়েস কলগুলো যে ওইগুলো যে মন্দিরারই, তার প্রমাণ কি? ওগুলো তো আমি এফেক্ট করে দিয়েছি। তার মানে একটা জিনিস তুই প্রমাণ করেছিস, সোমনাথের কাছে একটা জিনিস প্রমাণ হয়েছে, তুই ভয়েস রেকর্ডার দিয়ে নিজের ভয়েসই হয়তো এফেক্ট করে মন্দিরার ভয়েস করে তুই এগুলো ছেড়েছিস। আদেও হয়তো ওগুলো মন্দিরার কলই নয়, যেগুলো শুনেছিস, যেগুলো শুনে ভিউজ কামিয়েছিস। এটাই তো চেয়েছিলি যে মন্দিরা তোকে নিয়ে ময়দানে নামুক আর তুই ভিউজ কামা। এটাই তুই চেয়েছিলি, তাই তো? যে অনেক দিন ধরে উত্তক্ত করছিলি যে মন্দিরা সোমনাথ তোকে নিয়ে মুখ খুলুক, আর তোর ভিউজ একদম ডাউন হয়ে গেছিল। তুই জানিস ভিউজ, ওরা মুখ খুললেই তোর ভিউজ হবে। ওদের 4 লাখের চ্যানেল, ওদের কথা আমি বলবো না, ওদের তো ভিউজ হয়। কিন্তু তুই এটা জানিস যে মন্দিরা মুখ খুললেই তুই তাকে নিয়ে ভিডিও করবি এবং ভিডিও করে ভিউজ কামাবি, এবং সেটাই হয়েছে, তোর ভিউজ আপে। আর তুই এটাও জানিস, আমি মন্দিরাকেও সাধু বলছি না, মন্দিরাও যে অন্যায় করেছে তারও বিচার হবে। তুই জানিস সেটা, এই কেসটা কন্টিনিউ হবে, আর তোর এই কেস করতে করতেই জীবন যাবে। কারণ তোর যে আইনি, যে তোর লিগ্যাল অ্যাডভাইজার আছে, তারা যদি তোকে ভালোবাসতো বা তোকে মানে সঠিক পথে চালনা করতো, তাহলে বলতো এখানে স্টপ করে যাও, কারণ এখানে ওয়াইটিতে কাজ করতে এসছো, এখানে স্টপ করে যাও, একটা সমঝোতায় বসে, অফ ক্যামেরায় একটা সমঝোতায় বসে এখানে এন্ড করো। না, তুই এটাকে খুঁচিয়ে আরও দীর্ঘ করে ফেললি। এইবার দেখ, 4 দেয়ালের বসে ভিডিও করছিলি, এবার তোকে ছুটে বেড়াতে হবে। তারপরে ভিডিওগুলো দেখছিলাম, তুই ছুটে বেড়াচ্ছিস। অন্যায় কিন্তু তুই করেছিস, অন্যায় মন্দিরা 100% করেছে, আর সেই অন্যায়ের সাথ দিয়েছিস তুই। তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায়ে। অর্থাৎ তুই অন্যায় করেছিস, মন্দির অন্যায় করেছে, তাকে তুই সাথ দিয়েছিস, অতএব সমান অপরাধ তুইও করেছিস। ওই জন্য তুই যদি এখানে স্টপ হয়ে যেতিস, তাহলে আজকে সঙ্গীতা ম্যাডামকেও এর মধ্যে ঢুকতে হতো না, সবটা ব্যাপারটা হয়ে যেত। আমি তোকে প্রথম থেকে বলেছিলাম, ভদ্রতার খাতিরে ইপসিতা আর মিস্টার দেব তোর হাজব্যান্ডের কাছে গেছিলো ব্যাপারটা মানে সুস্থ মাথায় মিটিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেটা তুই খাল কেটে কুমির নিয়ে এসছিস, সেটা তুই প্লাস্টিকে মানে রাবারের মতো বড় করে নিয়েছিস। তুই ভেবেছিস এটা দিয়ে ভিউজ কামাবি, এটাই মজার। কিন্তু না, ওরা ভালো মানসিকতা নিয়ে গেছিল। একজন পিতাকে, আবারও বলছি, একজন পিতাকে তুই হার্ট করেছিস, তার পিতৃত্বকে হার্ট করেছিস। সেই পিতা তোর হাজব্যান্ডের কাছে, তোর গার্জিয়ানের কাছে গেছিল, কোনো অন্যায় করেনি, মিটিয়ে নিতে পারতিস, এগুলো সব মিটিয়ে নিয়ে ভিডিও টু ভিডিও করতে পারতিস। কিন্তু না, তুই করবি না, কারণ তোর লিগ্যাল অ্যাডভাইজার তোকে ফুলিয়ে ফাঁপিয়ে মানে বড় করছে। কারণ কেস, এগুলোই তো নিয়ম। উকিলদের কাছে গেলে, যে আমি বলছি না মিথ্যে কেস দেয়, আবার অনেক ক্ষেত্রে দেয়ও, অনেক ক্ষেত্রে উকিলরা মিথ্যে কেস বা এগুলো করে, কারণ তাদের তো এটাই জীবিকা, তারা এইভাবে করে। তুই অনেক বুদ্ধিমতী, চিন্তা করিস আমি কি বললাম কথাগুলো। তো চল, তুই যে লোকনাথ বাবার মাথায় হাত রেখে যে মিথ্যা কথা বলেছিস, সাইড কেটে গেছিস, সেইটা আজকে প্রমাণ। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। পুরী থেকে এসছি, একটুখানি বোঝই তো, গাড়ি
ড্রাইভ নিজে করিনি, মানে নিজেদের গাড়িতে এসেছি একটু। কালকে রাত্রির 10টায় ওখান থেকে 10টায় 9:10 রওনা দিয়েছি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে আমার ওই বান্ধবীর পায়ে একটা বড় রকম চোট লেগেছে, সেই জন্য আমাদের রাতারাতি চলে আসতে হয়েছে, নাহলে আজকে আমরা নন্দনকানন করে আসতাম। তো যাই হোক, সেটা কথা না, চলে এসেছি যে কোনো কারণে। তারপরে অফিস কাচারি আছে, বান্ধবীর বরের অফিস আছে, আমার মানে জামাইয়ের অফিস আছে, ওই জন্য আমরা আজকে চলে এসেছি। কালকের থেকে ওদের অফিস, আজকের দিনটা ছুটি ছিল। তো যাই হোক, আজকে রেস্ট পাবে। তো যেটা বলতে আজকে ভিডিওটা করেছি, বাড়িতে আসার পরে ভিডিওগুলো দেখলাম, কারণ এই কয়দিন একটু অফ ছিলাম, অন্যদিকে ছিলাম। তো দেখলাম যে দালাল ঠাকুরকে কোলে নিয়েও সত্যি কথা বলল, মিথ্যে কথাও বলল, সত্যির ধার দিয়েও গেল না, কিভাবে কায়দা করে পাশ কাটিয়ে গেল। সেই বাইপাস হয় না, সেই বাইপাস হয়ে গেল। তাতে সত্যও থাকলো, মিথ্যেটাকেও লুকালো, সেটা বলবো। আর একটা কথা বলি, দালাল, হ্যাঁ আজকে দালাল বলেই বলবো, তুই জানতিস না তৃতীয় ব্যক্তি পয়সার কাছে বিক্রি হয়ে যায়? কেউ জানে না। যারা এই ছেলেটাকে চেনে, এই যে তৃতীয় ব্যক্তিকে যারা চেনে, তারা সবাই জানে ওর মানসিকতা কি, কত নোংরা একটা ছেলে, সবাই জানে। তুইও জানিস যে এই ছেলেটা কতটা নোংরা, সব থেকে বড় কথা, সবটা তুই জানতিস। আগেই বললাম অন্যায় করেছিল মন্দিরা, তোকে তো দিদিভাই বলে ডেকেছিল, অন্যায় করেছিল। তুই বলেছিলি যে কোনো একটা রিলেশন, কেন তুই বলিসনি তুই ভুল করছিস? 10 বছরের ছোট একটা ছেলের সাথে রিলেশন করে ভুল করছিস। সর্বোপরি তুই কেন তোর হাজব্যান্ডকে জানাসনি? তুই কেন সোমনাথকে জানাসনি? জানাতিস না, বলতিস না, তুই ঠাসিতে জানাতিস যে সোমনাথ এই হতে চলেছে, আমি তোমাকে ইনফরমেশন দেব, তুমি যেভাবেই হোক মন্দিরাকে বাঁচাও। ও একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভুল পথে যাচ্ছে, সবটা জানতিস। দিদি হয়ে যদি আজকে এই কাজটা করতিস না, আজকে যদি সেই কলগুলো রিভিল করতিস যে আমি কিভাবে প্রোটেক্ট করার চেষ্টা করেছি, সোমনাথকে সব আপডেট দিয়েছি, তাহলে তোকে সবাই মাথায় করে রাখতো। দেখ, প্রত্যেকটা ক্ষেত্রে তুই অন্যায় করছিস। এখন বলছিস কলগুলো তো ও নাও হতে পারে। আমার রেকর্ড আমি ছেড়েছি, একটা ভিডিওতে দেখলাম তোর রেকর্ড, তার সাথে উল্টো দিকে কে ছিল সেটা দেখতে হবে। তো তোর রেকর্ডের উল্টো দিকে কে ছিল? আর তুই যে ভয়েস করিস, কি ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারিস, সেটা সবাই জানে। এর আগে এই নোংরামি খেলাটায় খেলেছিস, কিন্তু তুই কি বলেছিস ভিডিওতে, আমার সাথে কি কথা হয়েছিল তোমরা শোনো। এই যে ভয়েসটা দিলাম, তুই উল্লেখ করে দিয়েছিস এবং মেনশন করেছিস সে মন্দিরার ভয়েস। এটা হয়তো এখন পরীক্ষা করতে গিয়ে দেখবো এই ভয়েসটা তোরই, তুই ভয়েস চেঞ্জার দিয়ে ওর কথাগুলোই তুই বলে শুনেছিস, কারণ তুই খুব শেয়ানা। তুই প্রত্যেকটা ক্ষেত্রে ঘা খেতে খেতে এই জায়গায় চলে এসেছিস, প্রত্যেকটা ক্ষেত্রে শেয়ারাগিরি করিস। যেমন নাকি লোকনাথ বাবাকে তুই কোলে নিয়ে মিথ্যে কথা বললি, মিথ্যে কথা ঠিক বলিসনি, আবার সত্যের ধার দিয়েও যাসনি। বলবো, সে কথাগুলো বলবো। প্রথম থেকেই তুই সব জানতিস, প্রথম থেকেই তোকে জানিয়েছিল, প্রথম থেকেই সবটা জানতিস। তুই যদি আদর্শ একজন নারী হতিস না, তুই যদি মন্দিরাকে সত্যি ভালোবাসতিস, তুই ওই তৃতীয় ব্যক্তিকে সাপোর্ট না করে তুই মন্দিরার হাজব্যান্ডকে সবটা বলতিস, বলে ব্যাপারটাকে তুই হ্যান্ডেল করতে পারতিস, দূর থেকে হ্যান্ডেল করতে পারতিস, তাহলে বুঝতাম তুই আদর্শ। দেখ, তুই আগে বলেছিস মন্দিরা কোনোদিন মিথ্যে কথা বলে না, তোর ভিডিওতেই তুই বলেছিস মন্দিরা মিথ্যে কথা বলে না। আর আজকের ডেটে যখন ধরা খেয়ে গেছিস, তখন বলছিস মন্দিরা মিথ্যে কথা বলছে। কোনটা ভিউয়ার্সরা বিশ্বাস করবে? তোকে ভিউয়ার্সরা পর্যন্ত বলছে তুমি কেন সোমনাথকে জানাওনি, তাহলে তোমার আদর্শ কাজ হতো। তুই যদি সত্যি কথায় সন্তানটাকে ভালোবাসতিস, মন্দিরার সন্তান মানে জয়ীকে ভালোবাসতিস, একটা সন্তানের মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতিস, যেভাবেই হোক যুদ্ধ করতিস, যেমন যুদ্ধে এখন নেমেছিস, সেই যুদ্ধে নেমে একটা মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারতিস। যদি জয়ীকে এখন বলছিস বাচ্চাটাকে সাইডে রাখো, এই বাচ্চাকে কম ভিডিও করিসনি। কিন্তু আমি আবার বলছি, মন্দিরার হাজারো দোষ, 100% দোষ, কিন্তু তার সাথে সমান দোষী তুই, কারণ ওর এই দোষটাকে তুই দিনের পর দিন সাপোর্ট করে গেছিস। সেই জন্য বলছি তুই সমান পরিমাণ দোষী। তুই পারতিস ওই বাচ্চাটাকে তার মায়ের কাছে তখন থেকে এই নোংরাটা লাগতে দিয়ে, মানে তোর জন্য যতটা নোংরা লেগেছে আর কারোর জন্য লাগেনি, কারণ তুই এই পরবর্তীতে এই ভয়েসগুলো দিয়ে মানুষকে আরও প্রুভ করে দিয়েছিস। যতটা মন্দিরা বুঝিয়েছে, মন্দিরা তৃতীয় ব্যক্তিকে কোনোদিন দেখায়নি তো, বা তৃতীয় ব্যক্তির ভয়েস দেয়নি তো, ও আকার ইঙ্গিতে বুঝিয়েছে। কিন্তু তুই কি করেছিস? প্রমাণ সহ তুলে দিয়েছিস কল রিভিলের মাধ্যমে। তুই মারিয়ার কল রিভিল তুলে দিয়েছিস কিভাবে তোর সেতু বানিয়েছিল মারিয়াকে, ওই আর একটা বিশ্বাসঘাতক।
এসছিল শুধু ভিউজ কামানোর জন্য, চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। চ্যানেলটা দাঁড় করিয়ে কেটে পড়েছে। যেদিনকে দেখেছে মন্দিরার বিপদ, যেদিনকে দেখেছে মন্দিরা মার খাবে, সেদিনকে ওইটুকু একটা বাচ্চাকে রান্না না করে দিয়ে পালিয়ে বেঁচেছে। ওই একটা বিশ্বাসঘাতক সবটা জানতো। এই তোরা দুটো বিশ্বাসঘাতক মিলে মন্দিরার জীবনটাকে নষ্ট করেছিস। মন্দিরা তো দোষী, কিন্তু তার মধ্যে তোদের এই সাপোর্টটা পেয়ে ও আরও নরকে নেমে গেছিল। তোরা দুজন মিলে পারতিস। ও তো দাদা ভাইকে তো বলতে পারতো দিদিভাই কিন্তু এগুলো করছে না। ওটা তো আর একটা মানে কি বলবো আর। তো এখন নিজেকে যতই বাঁচানোর চেষ্টা করিস, সবটা সবার সামনে, আবার বলছি মন্দিরের অনেক দোষ, কিন্তু তুই সমপরিমাণ দোষী, এবং সবটা সবার সামনে ক্লিয়ার, সবার সামনে ক্লিয়ার। এবার বলি আসল কথাটা। বন্ধুরা, ও মাথায় হাত দিয়ে বলল, মন্দিরা বলেছে তুই বলিসনি যে তৃতীয় ব্যক্তির সঙ্গে ছিল, আর ও বলল তৃতীয় ব্যক্তির সঙ্গে ছিল না। কিন্তু সেদিনের ঘটনাটা কি ঘটেছিল আমরা ভিডিও থেকে যেটুকু বুঝতে পারি বা কল রিভিল থেকে যেটুকু বুঝতে পারি, কি বলেছিল, ও রানাঘাটে এসেছিল। যখন রানাঘাটে আসে তখন মন্দিরার সুইচ অফ। মন্দিরা কাঁদতে কাঁদতে একটা মানে বিচ্ছিরি অবস্থায় পরিণত হয়ে, ডিপ্রেশনে হয়ে মন্দিরা কাঁদতে কাঁদতে স্টেশনে এসে বসেছিল। তখন ওর সুইচ অফ। তখন অলরেডি দালাল বেরিয়ে গেছে বাড়ির থেকে। কি করে যোগাযোগ করবে? যোগাযোগ করতে পারছিল। তখন তৃতীয় ব্যক্তিকে ফোন করেছিল। ফোন করে বলছে আমি আসছি, তুমিও আসো। তাহলে এই কথাটা কেন বললো না? মাথায় হাত রেখে বললো তৃতীয় ব্যক্তি কোথায় যেন ফ্ল্যাটে যাওয়ার সময় ছিল না, সেটা তো সত্যি কথা। তৃতীয় ব্যক্তিকে ও ফোন করে ডেকেছিল, আর মন্দিরে এই কথাটাই বলতে বলেছে মাথায় হাত রেখে। কিন্তু ও কি বলেছে? তৃতীয় ব্যক্তির সাথে আমরা, তারপরে মন্দিরা বলেছে তৃতীয় ব্যক্তির সাথে তুমি ফ্ল্যাটে যাওনি। ঘটনাটা হয়েছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসে যখন মন্দিরাকে পাচ্ছিল না, তখন অনেক খোঁজাখুঁজির পরে মন্দিরাকে 8 নম্বর কিংবা 9 নম্বর প্ল্যাটফর্মে পেয়েছিল, যার জন্য সেদিনকে বললো রানাঘাটে যদি কোনো দিন যাই বা গেলেও 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে আর কোনো দিন তাকাবো না। কারণ সেই দিনকে তো সেই লীলা খেলাটা তো 8 নম্বর প্ল্যাটফর্মেই হয়েছিল। 8 নম্বর রানাঘাট 8 নম্বর হয়েছিল। তারপরে সেখানে মানিয়ে টানিয়ে মন্দিরাকে নিয়ে দালাল ফ্ল্যাটে যায়। তৃতীয় ব্যক্তি ছিল গাড়িতে, তো সে স্কুটি নিয়ে গেছে। তো সে স্কুটি কোথায় রাখবে? সে তো আর ভ্যানে বা টোটোতে যেতে পারছে না। তাহলে টোটো থেকে গেছে দীপ ভাই আর বুনু, মন্দিরা আর দালাল। তাহলে ও এখানে সত্যি কথা বললো যে আমরা দুজনেই গেছি। মাথায় হাত দিয়ে, ওই যে বললাম চালাকে খায় কাটাল, বলদের মুখে আটা, কিন্তু এখন কোনো ভিউয়ার্স বলদ না। ওকে মন্দিরা বলেছে মাথায় হাত দিয়ে বলো যে তুমি তৃতীয় ব্যক্তিকে ডেকেছিলে কিনা, আর ও বললো মাথায় হাত দিয়ে আমি ফ্ল্যাটে গেছি, আমি আর মন্দিরা। মিথ্যে না তো এটা? কিন্তু তৃতীয় ব্যক্তি যে সঙ্গে ছিল, পেছন পেছন আসছিল স্কুটিতে করে, সেটা বলেনি। এইখানেই হচ্ছে মিথ্যে। তা ভগবান এসব চালাকি সহ্য করবে? বলেনি। ওকে বলেছিল মন্দিরা বলতে, তুমি মাথা হাত দিয়ে, ঠাকুরের মাথা হাত দিয়ে বলো যে তৃতীয় ব্যক্তিকে তুমি ফোন করে ডাকুনি। সেইটার কিন্তু ধার দিয়েও গেল না। সেইটা বলুক আগে, যে তৃতীয় ব্যক্তির ঠাকুরের মাথায় হাত দিয়ে বলুক যে তৃতীয় ব্যক্তিকে আমি কল করে ডাকিনি। মানুষ সবাই বোঝে কিভাবে সত্যিটাকে গোপন করে মিথ্যেকে প্রতিষ্ঠা করা, সবাই বোঝে। ও কি সুন্দর করে সত্যের পাশ কাটিয়ে চলে গেল। এটা মানুষ বোঝে না। তারপরে নিজে বলেনি যে ফ্ল্যাটে গেছে, গিয়ে ওরা দুজন পাশের ঘরে মজা করেছে, ও পাশের ঘরে ছিল, খাওয়া দাওয়া করেছে। তাহলে তৃতীয় ব্যক্তিটা কোথা থেকে আসলো? মন্দিরার তো সুইচ অফ ছিল। তৃতীয় ব্যক্তিটা কোথা থেকে আসলো? আমি ওই জিআরপি না সিআরপিএফ যে ভিডিও করেছে তার কথায় যাব না। সুযোগ পেলে এরকম নোংরামি হলে প্রত্যেকে ভিডিও করবে, যারা যদি ব্লগার হয় করবেই। তারা করেছে, সেটা ভাইরাল হয়েছে, কিন্তু সেটা দেখেছি তো, শুনেছি তো। তো তৃতীয় ব্যক্তিকে ডেকেছিল কে? প্রশ্নটা তো এইটা ছিল মন্দিরার, যে তৃতীয় ব্যক্তিকে কে ডেকেছিল, তুমি সেটা বলো। আর তুমি সেটার ধার কাজ দিয়ে যাওনি। সত্যি তুই ঢাকলে কি হবে? তুই বলবি একটা কথা, আর এখানে হাজার হাজার লাখ লাখ লোক, মানুষ, ভিউয়ার্স চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, তারা পরিষ্কার এসে দুধ কা দুধ পানি কা পানি করে দেবে। বুঝতে পেরেছি? যতই চালাকি, ওই যে কথায় আছে, করবি যত চালাকি বুঝবি তার জ্বালাকি। ঘরে গপু আছে, গপু রেখে মিথ্যে কথা বলছিস। ঘরে বিগ্রহ আছে, সব থেকে বড় কথা, তোর বরের আরাধ্য দেবতা বিগ্রহ ঘরে রেখে এই রকম অনাচার করছিস। একটু ভয় পা, বিগ্রহর মাহাত্ম্য একটু শোন বরের থেকে, যে ঘরে বিগ্রহ রেখে তুই এইভাবে মিথ্যে কথা বলছিস, মিথ্যাচার করছিস। ঠাকুরকে কোলে নিয়েও তুই মিথ্যাচার করতে
মিথ্যাচার বলবো না, চালাকি করতে তুই একটুও পিছপা হলি না, একটুও পিছপা হলি না। এই যে কোথায় যেন দাঁড়া, এই যে বাদুড়িয়া গিয়ে ওই যে ওই জানোয়ার আর একটা বিশ্বাসঘাতক ওই মহিলা, ওই যে ফারিয়া হোটেল ঠিক করে দিয়েছিল, সেই হোটেলে গেছিল, সেই হোটেল থেকে তোকে ভয়েস কল করেছিল, ভিডিও কল করেছিল, ভিডিও কল করে তোকে দেখিয়েছিল, আর তুই সেই ভিডিও কলের স্ক্রিনশট রেখেছিস। কতটা পূর্ব পরিকল্পিত শেয়ানাচাল করেছিস। এই বাদুড়িয়ার হোটেলের ব্যাপারটা জানতো কেউ জানতো? একজনও জানতো না, একমাত্র তুই জানতিস আর ওই বিশ্বাসঘাতকতা ওই ফারিয়া জানতো। এই দুজন ছাড়া কেউ জানতো না। তো সেটা সোশ্যাল মিডিয়াতে কি করে আসলো? উত্তর দিবি আমার কথাগুলোর। সেটা সোশ্যাল মিডিয়াতে কে আনলো? কে বললো সেই কথাটা যে তোরা ওখানে গিয়ে হোটেল ভাড়া করেছিলি? এবং সেই স্ক্রিনশট আছে। কতটা তুই মানে অসভ্য, কতটা বিশ্বাসঘাতক, কত মির্জাপুরের জাত হলে, কতটা অসভ্য হলে তুই এই কাজটা করতে পারিস? যে একজন তোকে বিশ্বাস করে তোকে ভিডিও কল করেছে, আর তুই সেখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখেছিস যে এটা সময় মতো বিক্রি করবি, বেচে খাবি। কেউ জানতো বাদুড়িয়ার হোটেলের কথা? ঠাকুরকে কোলে নিয়ে এই কথাগুলো বলিস, মাথায় হাত দিয়ে এই কথাগুলো বলিস যে আমি করেছি এগুলো। ফার্স্ট এগুলো তুই রিভিল করেছিস কেন? যে মন্দিরা তোর সঙ্গে যোগাযোগ রাখেনি, সোমনাথ রাখতে দেয়নি। তাহলে তো এখন থেকে সিদ্ধান্ত এটাই হচ্ছে, বোঝাই যাচ্ছে যে তুই চাসনি মন্দিরা সোমনাথের সঙ্গে সংসার করুক। তুই চেয়েছিস তৃতীয় ব্যক্তির সঙ্গে সংসার করুক, তোর বাড়িতে যাক, গিয়ে আনন্দ ফুর্তি করুক, আর তুই সেগুলো বিক্রি করে খা। আর তুই এটাও জানতিস 10 বছরের ছোট একটা ছেলে, আর যে তৃতীয় ব্যক্তিকে চেনে সেও জানে যে চা খেয়ে ভাড়াও ফেলে দেবে, আর ততদিনে তুই কামিয়ে নিবি। তুই নিজেও জানতিস সংসার করার সম্পর্ক এটা ছিল না, কিন্তু তুই তাকেও প্রশ্রয় দিয়েছিস। কারণ তোর ভিউজের দরকার, তোর নোটের দরকার। নে এখন যে নোট কামিয়েছিস দেখ কোন দিকে চলে যায়, সেই নোটগুলো তোর কোথায় চলে যায় দেখ হকের ধন ফক্কায় চলে যাবে। নালে তুই তখন থেকে বিদ্রোহ ঘোষণা করতিস। দেখ পুরো সোশ্যাল মিডিয়া একদিকে, তুই একদিকে। কেন হয়েছিস? তোর এই বিশ্বাসঘাতকতার জন্য। তুই শুধু মন্দিরের সাথে বিশ্বাসঘাতকতা করিসনি, প্রত্যেকটা মানুষের সাথে যারাই তোর সাথে ক্লোজলি মিশেছে, যারাই তোকে আপন করতে চেয়েছে, কাছে গেছে, তারাই তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের সাথেই তুই বিশ্বাসঘাতকতা করেছিস। কেন বলতো? তুই মানুষটাই বিশ্বাসঘাতক, তাই জন্য প্রত্যেকটা মানুষের বিশ্বাস নষ্ট করেছিস। সেই জন্য বর্তমানে তোকে টিনুও বিশ্বাস করে না। টিনুও তোকে ভালো মতো চিনে গেছে। এখন তোকে নিজেকে প্রমাণ করতে দৌড়াতে হচ্ছে। কিন্তু তুই যদি এই অন্যায়গুলোকে সাপোর্ট না করতিস, তাহলে আজকের দিনটা তো দেখতে হতো না। আমার উত্তরটা দিস যে বাদুড়িয়া যে হোটেলে ছিল, সেই হোটেলের খবরটা আসলো কি করে আসলো? আমি নিজে মন্দিরের বাবার কাছে গেছিলাম। বন্ধুরা, বাবার কাছে গিয়ে আমি হঠাৎ, এই কথাটা মনে হয় আগেও বলেছি, হঠাৎ আমি কাজ হয়ে গেছে, আমি ওদের বেডরুমে ঢুকে দেখি সোমনাথ ভিডিও দেখছে। কতটা আপসেট ও! তুই যখন ওই যে ফ্যামিলি কেচ্ছাগুলো বলছিস না, তুই আমাকে বলতে বলেছিলি, ওই জন্য বললাম। ফ্যামিলি কেচ্ছাগুলো বলছিলি না, বোনের কথা, আরও কার কথা, যেগুলো মন্দিরা বলতে বলেছিল, সেগুলো বলছিলি না, সেগুলো সোমনাথ শুনছিল। আমি দেখেছি ও কতটা ভেঙে পড়েছিল। আমি যার সাথে স্টপ করে দিয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি সোমনাথ কীভাবে মর্মাহত হয়েছিল। এগুলো জানতো না সোমনাথ, তুই জানিয়েছিস সেগুলো ইচ্ছাকৃতভাবে, যাতে মন্দিরা সংসার করতে না পারে। তুই জানিয়েছিস সেগুলো, সোমনাথ জানতো না। তো এখনও বলছি, সোমনাথ সুন্দর সংসার করছে, সবটা মেনে নিয়েছে, এখানে স্টপ করে যা। সোমনাথের মতো স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এখানে স্টপ হয়ে যা। যেগুলো তুই বলছিস ঠিক, মন্দিরা বলেছে, মন্দিরা দেখিয়েছে যেগুলো, সেগুলো বল। কিন্তু মন্দিরা যেগুলো দেখায়নি, তোর সাথে যেগুলো শেয়ার হয়েছে, সেগুলো এখানে আর বলিস না। এখানে স্টপ হয়ে যা। সুন্দর সংসার করছে, সুন্দর সংসার করুক। তার উপরে অন্যায় করলে ওই যে ভগবান আছে না উপরে, সে তো বিচার করবেই। সে তোরই হোক, মন্দিরারই হোক, বিচার তো হবে। সেইটা অন্তত দেখ। মানুষকে সুযোগ দিতে হয়, জানিস তো। এরকম মন্দিরা, এর আগেও বলেছে, এরকম মন্দিরা আমাদের আশেপাশে অনেক আছে। অনেক বলতে 2-4টে আছে। কিন্তু মন্দিরা যেহেতু সোশ্যাল ওয়ার্ক করে, সেই সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাই মন্দিরারটা আমরা সবাই জেনেছি। কিন্তু আমাদের সমাজেও কিন্তু এই মন্দিরা আছে, এবং মন্দিরার মতো অনেকেই কিন্তু সংসারে সুন্দর করে সংসার করছে। তারা ফিরে এসে 2-3 মাস বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করে এসেও সংসার করছে। তাদের স্বামীরাও মেনে নিয়েছে। কিন্তু তোর মতো এরকম বিশ্বাসঘাতক নেই তো, 2-1টা।
তোদের মতো তাদের ফ্যামিলিতে বিশ্বাসঘাতক নেই আর সোশ্যাল প্ল্যাটফর্ম নেই, তাই জন্য তাদের সংসারটা সুন্দরভাবে জুড়ে গিয়ে সংসার করছে। যেহেতু মন্দিরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাই জন্য মন্দিরার প্রচুর দুন। আবার বলছি পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু যেভাবে দেখছি না সোমনাথ ভেঙে পড়ছে, ব্যক্তিগত সোমনাথকে খুব ভালোবাসি, বুঝেছি সোমনাথের মতো একটা ভালো ছেলে হয় না। এই যে তুই বললি না, আজকের ভিডিওতেই বোধহয় বললি যে বিয়ের আগে 4টে প্রেম, 5টা প্রেম, 10টা প্রেম করুক, প্রচুর মেয়েরা, তুই একটা মেয়েকে দেখাতে পারবি একটা মেয়েকে দেখাতে পারবি যে বিয়ের আগে সেই মেয়ের জীবনে কোনো পুরুষ নেই? মানে একটা মেয়েকে না, মানে পার্সেন্টেজ হিসাব করে দেখাতে পারবি যে কত পার্সেন্ট মেয়েদের জীবনে বিয়ের আগে প্রেম আসে না? অনেক মেয়েরা বিয়ের আগে প্রেম করে ধসিয়ে দিয়ে তারপরেও বাবা মার মতে বিয়ে করে সুন্দর সংসার করছে স্বামী সন্তান নিয়ে। প্রচুর আছে এরকম, প্রচুর আছে মেয়েদের বিয়ের আগে প্রেম হয়, সেই প্রেম যখন বুঝতে পারে যে ছেলেটি ভালো না, তার জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত না, তা সত্ত্বেও তাকে মেনে নেবে, তার ঘাড়ে ঝুলে পড়বে, আর যদি বুদ্ধিমতী হয় সে সরে আসবে। সেটা কি তার অপরাধ? আবার উল্টোটাও হতে পারে, যদি কারোর সঙ্গে প্রেম করার পরে বোঝে মেয়েটি তার উপযুক্ত না, সে যদি সরে যায়, সেটা কি তাদের অপরাধ? তারপরে তারা আর বিয়ে করতে পারবে না? বিয়ে করে তারা সংসার করতে পারবে না? তো বিয়ের আগে 3টে হোক, 4টে হোক, 5টা হোক, দেখ তুই আজকে যেগুলো রিভিল করলি সেগুলোও কিন্তু সবাই জানে, তবুও তুই আবার খোঁচা মারলি যে বিয়ের আগে সোমনাথ বলেছে 4টে প্রেম, 10টা প্রেম থাক, বিয়ের পরে সোমনাথের সঙ্গে কি করেছে সেটা দেখতে হবে। একটা ভুল করেছে, তারপরে মন্দিরা নিজেই বলেছে লাঠিটা কে মেরেছে, কারণ আমরা জানি তৃতীয় ব্যক্তি ওকে নিতে এসেছিল পরের দিন, মার খাওয়ার পরের দিন তৃতীয় ব্যক্তি নিতে এসেছিল, সেদিন কিন্তু মন্দিরাই লাঠিটা মেরেছে। অন্যায় করেছে যথেষ্ট, কিন্তু এখন যখন সুস্থভাবে মেয়েটার দিকে তাকিয়ে সুস্থভাবে সংসার করছে, বাঁচতে দে। তারপরেও যদি কোনো ভুল করে তখন সোশ্যাল মিডিয়া আছে তো, এখন যখন ও ঠিক পথে চলছে, এটা মেনে নিতে পারছিস না কেন? তাহলে তো মেনে নিতেই হবে যে তুই এই ব্যাপারটাকেই মেনে নিতে পারছিস না, সোমনাথের সঙ্গে মন্দিরাকে মেনেই নিতে পারছিস না। তো ঠিক আছে, দৌড়াদৌড়ি কর, প্রমাণ কর, আমরা তো দর্শক, আমরা দেখব, আর যেগুলো মনে হবে ঠিক সেগুলো বলে যাব। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, আজকে একটা আপডেট দিলাম, দেখি আবার রাত্রিরে তোমাদের আপডেট দিতে পারি কিনা। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা যারা দেখছো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর যারা দেখছো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।